বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ ব্যবসায় শিক্ষার্থীদের রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের উদ্দেশ্যে আমি আর্থিক বিবরণী অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক বিবরণী এর দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা এখন খাতা কলম এবং স্কেল নিয়ে অনলাইনে আমার সাথে সংযুক্ত হও। আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত প্রথম ক্লাসে আমি তোমাদের আর্থিক বিবরণী কয় ধরনের হয় এবং কোন কোন আর্থিক বিবরণীর মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এবং আমি তোমাদেরকে বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দেখি তোমাদের আলোচ্য বিষয়ে কি কি আমরা দেখাতে পারি। একটু দেখে নিই আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো আজকের এই ক্লাসে তোমরা যা যা শিখতে পারবে বলে আমি মনে করি, যা যা বলতে পারবে বলে আমি মনে করি, তা হলো পরিচালন আয় ও ব্যয়, অপরিচালন আয় ও ব্যয়, বিশদ আয় বিবরণী ছক, মালিকানা সত্ত্ব বিবরণী ছক, আর্থিক বিবরণী ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো যে আজকের ক্লাস সংখ্যা হলো 2। আজকের ক্লাসে আমি দেখাবো যে আমরা যে সমস্ত আর্থিক বিবরণী তৈরি করি তার মধ্যে এই পরিচালন আয় ও ব্যয় এবং অপরিচালন আয় ও ব্যয়, এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দুই বিষয়ে আমরা সেগ্রিগেট করতে অনেক সময় কোনটা পরিচালন ব্যয়, কোনটা অপরিচালন ব্যয়, কোনটা পরিচালন আয়, কোনটা অপরিচালন ব্যয়, এগুলো আমরা যথাযথভাবে শ্রেণী বিভাগ করতে পারি না। তাই আশা করি আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্থিক বিবরণীর ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি যদি সম্পূর্ণ পরিষ্কার ধারণা থাকে তাহলে আর্থিক বিবরণী সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন পরীক্ষা থাকবে তা তোমাদের সমস্যা হবে না। তো আমরা এখন দেখি আজকের আলোচ্য বিষয়ে বর্ণনার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করছো যে এখানে আমি দেখিয়েছি পরিচালন কাজ, অপরিচালন কাজ। এই পরিচালন কাজের থেকে পরিচালন ব্যয়ের সৃষ্টি এবং পরিচালন আয়ের সৃষ্টি হয়, আর অপরিচালন কাজের থেকে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো এই যে একটি লঞ্চ, এই লঞ্চ যাচ্ছে, এই ছবিতে দেখছো একটি লঞ্চের ছবি, আর এক্ষেত্রে দেখছো যে লঞ্চের মধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে, অর্থাৎ হোটেলে খাবার বিক্রি হচ্ছে। তাহলে একই জায়গায় দুটি কাজ হচ্ছে, একটি হলো লঞ্চ যাচ্ছে, যাত্রীরা লঞ্চে যাচ্ছে এবং যাত্রীদের খাবারের ব্যবস্থা হচ্ছে হোটেলে, লঞ্চের মধ্যেই। তাহলে লঞ্চের মূল কাজ যাত্রী বহন করা, আর লঞ্চের
যাত্রীদের খাবার পরিবেশন করা এটা লঞ্চের মূল কাজ নয়, এটা অপরিচালন কাজ। অর্থাৎ মূল কাজের বাহিরে যা কিছু করা হয় কোনো প্রতিষ্ঠানে তা হলো অপরিচালন কাজ। এই দুটো বিষয় দ্বারা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সে যে উদ্দেশ্যে পরিচালিত হয় তা হলো তার মূল কাজ, এটা হলো তার পরিচালন। আর এর কাজ করতে যে আরো কিছু আনুষঙ্গিক ঘটনা ঘটে থাকে যাকে অপরিচালন কাজ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আশা করি এই দুটি উদাহরণের মাধ্যমে তোমরা কোনটি পরিচালন কাজ আর কোনটি অপরিচালন কাজ এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়েছে। এখন এই পরিচালন কাজের সাথে সম্পর্কিত যদি আয় হয় তাহলে সেটা পরিচালন আয়, যদি ব্যয় হয় তাহলে পরিচালন ব্যয়। অপরিচালন কাজের সাথে সম্পর্কিত কোনো ঘটনার সাথে যদি কোনো আয় হয় তাহলে অপরিচালন আয়, আর যদি এর জন্য কোনো ব্যয় হয় তাহলে সেটাকে আমরা অপরিচালন ব্যয় হিসাবে আখ্যায়িত করব। তাহলে এই বিষয়টি নিয়ে আমি আশা করি আর কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আমরা পরবর্তী আলোচনায় যেতে পারি। তোমরা লক্ষ্য করো এই জায়গাতে দুটি প্রতিষ্ঠান আমি তোমাদের উদ্দেশ্যে দুটি ছবি দিয়েছি, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। তারপর আমি লিখে দিয়েছি এটা একটি গার্মেন্টস ফ্যাক্টরি, এটি একটি গাড়ির কারখানা। এই গাড়ি উৎপাদন করছে। কাজেই আমি বলবো প্রতিটা প্রতিষ্ঠানের সাথেই কিছু পরিচালন কাজ থাকে এবং কিছু অপরিচালন কাজ থাকে। এই গার্মেন্টসের সাথেও পরিচালন কাজ আছে, আবার গাড়ির যে কারখানা এর সাথেও পরিচালন কাজ রয়েছে, আবার অপরিচালন কাজও আছে। তো তোমাদের প্রশ্ন স্বভাবতই জাগ্রত হচ্ছে যে গার্মেন্টসের সাথে পরিচালন কাজ কি? বলে গার্মেন্টসের সাথে পরিচালন কাজ হলো যে গার্মেন্টসে মূল কাজ হলো কাপড় উৎপাদন করা, এই কাপড় বিক্রি করা। এখন এই প্রতিষ্ঠানে আমরা কি করি, পুঁজি ছাড়া তো কোনো প্রতিষ্ঠান চলবে না, এরও জন্য পুঁজির দরকার আছে, এরও পুঁজির দরকার আছে, মূলধনের দরকার আছে। এই মূলধন আমরা সংগ্রহ করে থাকি ঋণের মাধ্যমে, আবার শেয়ারের মাধ্যমে। তাই ঋণকৃত অর্থের মাধ্যমে যে মূলধন সংগৃহীত হয় তার জন্য আমরা সুদ দিয়ে থাকি। আবার অন্য পক্ষ এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে, বিনিয়োগের উপর সুদ আসে। আবার এই যে মেশিন দেখতেছো, এই মেশিনগুলো কি হতে পারে, পুরাতন হয়ে যেতে পারে। তো এই পুরাতন মেশিন বিক্রি থেকে আমাদের আয় হতে পারে, সেটা ক্ষতি হতে পারে। তো এই যে আমি যেটা বলছি যে এর মূল কাজ হলো কাপড় উৎপাদন করা, কাপড় উৎপাদন করে এর সাথে যে সমস্ত ব্যয় হয় তাহলে পরিচালন ব্যয়। আর এই যে পুরাতন মেশিন এটা বিক্রি করলাম, এটা বিক্রি থেকে যে আয় হলো সেটা হলো অপরিচালন আয়। তদ্রূপভাবে গাড়ি বিক্রি থেকে যে আয় সেটা হলো পরিচালন আয়, এবং গাড়ি সংক্রান্ত যে সমস্ত উৎপাদনের সাথে জড়িত যে সমস্ত খরচ সেগুলো পরিচালন ব্যয়। কিন্তু এই যে মেশিনারি দেখছি আমরা, এবং এর থেকে মানে আমি যদি অর্থ সংগ্রহ করি ঋণের মাধ্যমে, তাহলে ঋণকৃত মূলধনের যে ব্যয় সেটা সুদ ব্যয়। তো ওই সুদ হলো অপরিচালন ব্যয়। আমি ব্যাংকে টাকা রাখতে পারি, তবে সেই টাকা যদি আমি সুদ পাই সেটা অপরিচালন আয়। তো এই যে যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম, এই প্রতিটা প্রতিষ্ঠানের সাথেই তো পরিচালন আয় এবং পরিচালন ব্যয় যুক্ত থাকে। তো এখন আমরা কোন কোন ব্যয়কে পরিচালন ব্যয় হিসেবে ধরবো, কোন কোন আয়কে পরিচালন আয় হিসেবে চিহ্নিত করব, এবং কোন কোন ব্যয়কে অপরিচালন ব্যয় হিসাবে চিহ্নিত করব, এবং কোন কোন আয়কে অপরিচালন আয় হিসেবে বিবেচিত করব, তা আমি ছকের মাধ্যমে পরবর্তীতে দেখাবো। তো এখন আমরা দেখি এরপরে বিষয়টিকে কিভাবে আলোচনা করা যেতে পারে। আমি যেহেতু তোমাদের দুটি ফ্যাক্টরি বা কারখানা দেখিয়েছি, তা আমি মনে করি এই হলো ফ্যাক্টরি। তোমরা লক্ষ্য করো এই ফ্যাক্টরির মূল কাজ হলো পণ্য উৎপাদন করা,
এবং তার পরবর্তী কাজ হলো পণ্য বিক্রয় করা। এখন এখানে এই ফ্যাক্টরির সাথে সম্পর্কিত এই ফ্যাক্টরি যে কারখানা এমনি এমনি প্রতিষ্ঠিত হবে না। এর জন্য বিভিন্ন ব্যক্তিকে উদ্যোগ নিতে হয়, সেখানে বিভিন্ন শ্রেণীর কর্মী নিযুক্ত করতে হয়। এই জন্য এর সাথে একটা অফিসের দরকার হয়। তো অফিসের সাথে যে সমস্ত কর্মী বাহিনী নিয়োজিত থাকে তার সংশ্লিষ্ট যে খরচ, সেটারও প্রশাসনিক খরচ। এরপরে পণ্য উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন খরচ সংগঠিত হয়ে থাকে, এই পণ্য উৎপাদন সংক্রান্ত খরচ বলে। আবার পণ্য বিক্রয় করা হয়, বিক্রয়ের সাথে আবার বিভিন্ন ধরনের খরচ জড়িত থাকে, এটা পণ্য বিক্রয় সংক্রান্ত খরচ। তাহলে আমরা ফ্যাক্টরির কথা যদি চিন্তা করি, তাহলে এই ফ্যাক্টরি থেকে পণ্য উৎপাদন বিক্রয় সংক্রান্ত এই যে কার্যক্রমের সাথে জড়িত যে সমস্ত খরচ, তা 3 ভাগে বিভক্ত হয়: প্রশাসনিক খরচ, উৎপাদন খরচ এবং পণ্য বিক্রয় সংক্রান্ত খরচ। এই 3 ধরনের খরচ যৌথভাবে পরিচালন ব্যয় হিসাবে অভিহিত হয়। এখন পণ্য বিক্রয় থেকে আমরা পণ্য বিক্রয় আয় পাই। যদি সেবা জাতীয় পণ্য উৎপাদিত হয় তাহলে তার থেকে সেবা আয় পাই, এর থেকে বার্তা প্রাপ্তি ঘটে, কমিশন প্রাপ্তি ঘটে। তাহলে এই যে ধরনের বিষয়গুলো আমরা দেখলাম, এর থেকে আমরা এই জাতীয় আয়গুলো পেয়ে থাকি: পণ্য বিক্রয় আয় বা সেবা আয়, বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। তো এর মধ্যে পণ্য বিক্রয় বা সেবা এটা প্রত্যক্ষ আয় হিসেবে বিবেচিত হয়, বার্তা প্রাপ্তি বা কমিশন প্রাপ্তি এটা পরোক্ষ আয় হিসেবে বিবেচিত হয়। এই যা আমি দেখছি আয়গুলোকে পরিচালন আয় বলে অভিহিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে পরিচালন ব্যয় এবং পরিচালন আয় এই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা তোমরা ইতিমধ্যে পেয়েছো বলে আমি মনে করি। অতএব পরিচালন ব্যয় এবং পরিচালন আয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই বলে আমি মনে করছি। আমরা এরপরে দেখি অপরিচালন আয় ও ব্যয়। তো আমি ব্যবসায়ের মূল কাজের বাইরে যদি কোনো কাজ থেকে আয় বা ব্যয় হয় তবে তাকে অপরিচালন আয় বা ব্যয় বলে। এর উদাহরণ লক্ষ্য করলে দেখা যায় যে লঞ্চের যাত্রীদের নিকট হতে ভাড়া বাবদ যে আয় হয় তা হলো পরিচালন আয়, আর খাবার বিক্রয় থেকে যে আয় হয় তা হলো অপরিচালন আয়। আবার লঞ্চ চালানোর সাথে জড়িত যে ব্যয়, লঞ্চ চালানোর সাথে যে ব্যয় জড়িত তা পরিচালন ব্যয়। আবার খাবার হোটেলে পরিচালনার সাথে যে ব্যয় জড়িত তা হলো অপরিচালন ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনা থেকে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় বলতে কি বোঝায় সে বিষয়ে আমরা পরিষ্কার ধারণা লাভ করতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে এখন শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি তোমাদের উদ্দেশ্যে বিভিন্ন ব্যয়কে শ্রেণী বিভাগ আকারে আমি দেখাবো। আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। চলো আমরা শ্রেণী বিভাগ আকারে বিভিন্ন ব্যয় এবং আয়ের পর্যায়ে লক্ষ্য করো যে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় বিভিন্ন আয় ব্যয় শ্রেণী বিভাগ, অর্থাৎ আমাদের একটা প্রতিষ্ঠানে যে সমস্ত আয় এবং ব্যয় সংগঠিত হয়ে থাকে সেগুলোকে এইভাবে শ্রেণী বিভাগ আকারে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়। তো এই পরিচালন আয়ের মধ্যে আমরা 2 ধরনের আয় লক্ষ্য করি, একটা হলো প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ পরিচালনা আয়ের মধ্যে থাকে বিক্রয় এবং সেবা আয়। পরোক্ষ আয়ের মধ্যে আসে বার্তা প্রাপ্তি ও কমিশন প্রাপ্তি।
এখন পরিচালন ব্যয়ের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, সেখানেও দুই ধরনের ব্যয় পরিলক্ষিত হয়, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। প্রত্যক্ষ পরিচালন ব্যয়ের মধ্যে আসে পণ্য ক্রয়, পণ্য পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কারখানা ভাড়া ও বিদ্যুৎ, জ্বালানি খরচ। তো এই প্রত্যক্ষ খরচগুলোর কাজ কি? আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় তোমাদেরকে এই প্রত্যক্ষ খরচগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। এবার আসি পরোক্ষ ব্যয় সমূহ। এই পরোক্ষ ব্যয়ের মধ্যে আসে বিক্রয় পরিবহন, বেতন, অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, বার্তা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত খরচ, ডাক ও তার বিজ্ঞাপন, মণিহারি, প্যাকিং খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, বীমা খরচ, ইজারা সম্পদের অবলোপন, সুনামের অবলোপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যে খরচগুলো তোমরা দেখলা, এগুলো হলো পরোক্ষ খরচ। এই পরোক্ষ খরচগুলো আমাদের বিশদ আয় বিবরণী অন্তর্ভুক্ত হবে। আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যে আমাদের মোট লাভ আসবে, মোট লাভের থেকে এই পরোক্ষ পরিচালন ব্যয়গুলোকে আমাদের বাদ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি অপরিচালন আয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ একটা অপরিচালন আয়, বিনিয়োগের সুদ অপরিচালন আয়, প্রদত্ত ঋণের সুদ অপরিচালন আয়, শিক্ষানবিশ সেলামি অপরিচালন আয়, উপভাড়া অপরিচালন আয়, প্রাপ্ত লভ্যাংশ অপরিচালন আয়, ব্যাংক জমা সুদ অপরিচালন আয়। এই অপরিচালন আয় যদি আমাদের অঙ্কের মধ্যে থাকে, তাহলে মোট লাভ এর পরে এই অপরিচালন আয়গুলোকে যুক্ত করতে হবে। এরপরে অপরিচালন ব্যয়, এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, কমিশন প্রদান, মূলধনের সুদ, ব্যাংক জমাকৃত সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, অগ্নি বিনষ্টজনিত ক্ষতি। এই যে অপরিচালন ব্যয় অর্থাৎ অপরিচালন আয় যোগের পরে আমাদেরকে এই অপরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে, অথবা অপরিচালন ব্যয়গুলো আগে বাদ দিয়ে অপরিচালন আয় পরে যোগ করলেও কোনো ক্ষতি নেই। যোগ করে আমাদের নিট লাভ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে এই যে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় যে দেখলাম, এই সমস্ত বিষয়গুলোকে যখন তোমার প্রশ্ন, যেহেতু সৃজনশীল প্রশ্ন হয় তোমাদের, সেহেতু এখানে প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে যে পরিচালন ব্যয় সমূহ তালিকা দেখাও, বা পরিচালন ব্যয়ের পরিমাণ কত নির্ণয় করো, অপরিচালন আয়ের পরিমাণ নির্ণয় করো, অপরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। কাজেই এগুলো সম্পর্কে যদি এই পরিষ্কার ধারণা তুমি নিতে পারো, তাহলে ওই জাতীয় যে প্রশ্ন থাকবে পরীক্ষায়, সেগুলো উত্তর করতে খুব সহজ হবে, তোমাদের তাতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে খরচগুলো বা আয়গুলোকে এখানে দেখালাম, সেগুলোকে আমরা আর্থিক বিবরণীর মধ্যে কিভাবে উপস্থাপন করব, তা এখন আমি পরবর্তী আলোচনায় তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো বিশদ আয় বিবরণী ছক, অর্থাৎ তোমাকে আর্থিক বিবরণী যে প্রশ্ন থাকবে, সেখানে দুটি প্রশ্ন থাকবে। এই আর্থিক বিবরণী থেকে দুটি প্রশ্ন থাকবে, এবং এই দুটি প্রশ্ন বাধ্যতামূলকভাবে তোমাকে উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে তুমি বিশদ আয় বিবরণী এটা পাবে নিয়ে কোনো কোনো ধরনের সন্দেহ থাকার কোনো অবকাশ নেই, যে বিশদ আয় বিবরণী সেখানে করতে হবে। কাজেই এই বিশদ আয় বিবরণী কিভাবে করবে, তা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে তুমি প্রতিষ্ঠানের নাম লিখবে, বিশদ আয় বিবরণী লিখবে। এরপর আমি যেহেতু 2019 সাল দিয়েছি, প্রশ্নের যে সাল উল্লেখ থাকবে সেই সাল দেবে, এবং বিভিন্ন
মাস থাকতে পারে, হয়তো সেটা যদি সারা বছর হয় তাহলে 31 ডিসেম্বর হবে, যদি 3 মাসের হয় তাহলে মার্চ হতে পারে, জুন হতে পারে, সেটা প্রশ্ন দেখে সেভাবে লিখতে হবে। যদি বছরে কোনো অংশকে আংশিক আর্থিক বছর হিসেবে চিহ্নিত হয়, হিসাবকাল যদি বছরের কোনো একটা নির্দিষ্ট অংশ নিয়ে হয়, তাহলে সেখানে সমাপ্ত মাসের বা সমাপ্ত সময়ের কথা উল্লেখ করতে হবে। আর যদি পুরো বছরে হয় তাহলে সেক্ষেত্রে লিখবে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আর পুরো বছর না হলে ওই যে সময় ওই সময়ের জন্য একথা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তুমি কি করবে, 4 কলম বিশিষ্ট এরকম একটি ছক তৈরি করবে। এই ছকের প্রথম কলমে তুমি লিখবে বিবরণ, তারপর টাকা টাকা টাকা। এক্ষেত্রে প্রথমে তুমি নিট বিক্রয় দিয়ে শুরু করবে। নিট বিক্রয় থেকে বাদ দিবে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করবে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, এই 3টি বিষয় যোগ বিয়োগ করার মাধ্যমে তুমি বিক্রিত পণ্যের ব্যয় বের করবে। এখন নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করে যদি তুমি বাদ দাও তাহলে মোট লাভ পাবে। এই মোট লাভের সাথে পরোক্ষ আয় যদি থাকে, যে বার্তা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, তাহলে সেটা যোগ করবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমি যে নিট বিক্রয় দেখিয়েছি, এই নিট বিক্রয় কিভাবে নির্ণয় করবে তা তোমাদেরকে আমি বলবো। তা হলো যে এই নিট বিক্রয় বের করার সময় বিক্রয় থেকে তোমাকে যে ধরনের বিভিন্ন বিষয় বাদ যাবে সেগুলো বাদ দিতে হবে, এবং কিছু বিষয় আছে যেগুলো যোগ করতে হবে সেগুলো যোগ করবে। যেমন নিট বিক্রয় থেকে কি কি বাদ যায়? যেমন বিক্রয় ফেরত বাদ যায়, বিক্রয় বাট্টা বাদ যায়, মুনাফাবিহীন বিক্রয় বাদ যায়, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বাদ যায়, আর অলিখিত বিক্রয় যোগ হয়। তো এগুলো তুমি যেগুলো বাদ যাওয়া সেগুলো বাদ দিবে, এবং যেগুলো যোগ করার সেগুলো যোগ করে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করবে। ঠিক একইভাবে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে তোমাকে। সেক্ষেত্রেও প্রশ্নে ক্রয় দেওয়া থাকবে, তার থেকে ক্রয় ফেরত বাদ দিবে, ক্রয় বাদটা বাদ দিবে, তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিবে, মুনাফাবিহীন বিক্রয় বাদ দিবে, পণ্য উত্তোলন বাদ দিবে, এরপরে অলিখিত ক্রয় যদি থাকে তাহলে যোগ করবে। তাহলে এইভাবে যোগ বিয়োগের মাধ্যমে তুমি নিট ক্রয় বের করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব মোট লাভের সাথে পরোক্ষ যে আয় তা আমরা যোগ করলাম। যোগ করার পর পরিচালন ব্যয় পরোক্ষ অংশ বাদ দিতে হবে। যেহেতু প্রত্যক্ষ পরিচালন ব্যয় আমাদের এই অংশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেহেতু আমাদের এই ক্ষেত্রে প্রত্যক্ষ অংশ, প্রত্যক্ষ খরচ যেগুলো পরিচালন ব্যয়, সেগুলো এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কাজেই আমাদের পরোক্ষ অংশ যেটা পরিচালন ব্যয়, সেটা এখানে আমাদের বসাতে হবে, অর্থাৎ বিক্রয়, পরিবহন, বেতন, অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, ভাড়া প্রদান, স্থায়ী সম্পদের মেরামত খরচ, ডাক ও তার, বিজ্ঞাপন, মনিহারি, প্যাকিং খরচ, অনাদি পাওনা, অনাদি পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, বীমা খরচ, ইজারা সম্পদের অবলোপন, এই বিষয়গুলো, সুনামের অবলোপন, এগুলো আমাদের এখানে বাদ দিয়ে নিট পরিচালনায় বের করে নিয়ে আসতে হবে। এরপরে অপরিচালন ব্যয় যেগুলো আছে সেগুলো এখানে বাদ দিতে হবে, অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, কমিশন প্রদান, মূলধনের সুদ, ব্যাংক জমাতে সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, এগুলো বাদ দিতে হবে। এরপরে যোগ করতে হবে অপরিচালন আয়। এই অপরিচালন আয়ের মধ্যে আসতে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, বিনিয়োগের সুদ, প্রদত্ত ঋণের সুদ, শিক্ষানবিশ সেলামি, উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, ব্যাংক জমা সুদ, এগুলো যোগ করার পরে আমরা নিট লাভ পেয়ে যাব। তাহলে বিশদ আয় বিবরণী এভাবে আমাদেরকে ধারাবাহিকভাবে এটাকে এইভাবে ছকের মাধ্যমে উপস্থাপন করে নিট লাভ নির্ণয় করতে হবে। এভাবে আমাদের বিশদ আয় বিবরণী সমাপ্ত করতে হবে।
এর পরবর্তীতে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী তোমাদেরকে প্রশ্নে আসতে পারে। মালিকানা সত্ত্ব বিবরণী ছক আমরা এইভাবে করব। প্রতিষ্ঠানের নাম, মালিকানা সত্ত্ব বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একথা লিখে প্রথমে আমাদের প্রারম্ভিক মূলধন যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা লিখতে হবে। তার সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে সে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে, অতিরিক্ত মূলধনের সুদ যোগ করতে হবে, নিট লাভ যোগ করতে হবে, মূলধনের যদি এমনি মূলধন থাকে মূলধনের সুদ যোগ করতে হবে। তার থেকে আমাদের পণ্য উত্তোলন বাদ দিতে হবে, নগদ উত্তোলন বাদ দিতে হবে, উত্তোলনের সুদ বাদ দিতে হবে। সর্বশেষ সমাপনী মূলধন নির্ণীত হবে। এই মালিকানা সত্ত্ব বিবরণীর মূল উদ্দেশ্য হলো সমাপনী মূলধন নির্ণয় করা, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধনের সুদ, উত্তোলন, পণ্য, নগদ এগুলো বাদ দিতে হবে এবং উত্তোলনের সুদও বাদ দিতে হবে। তাহলে আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। এই সমাপনী মূলধন নির্ণয়ের মাধ্যমেই আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত শেষ হবে। এরপরে আমরা ফাইনালি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। আর্থিক অবস্থার বিবরণী তোমরা ইতিমধ্যে জানো যে প্রতিষ্ঠানের যে সমস্ত সম্পদ এবং দায় থাকে তা উপস্থাপনের মাধ্যমেই আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়। সেখানে প্রতিষ্ঠানের নাম লিখবে, আর্থিক অবস্থার বিবরণী লিখবে এবং 31 ডিসেম্বর 2019 এখানে সমাপ্ত বছর লেখা যাবে না, এখানে এইভাবে লিখতে হবে। এবং সেখানে আমাদের 3 কলাম বিশিষ্ট একটি ছক তৈরি করতে হবে, অর্থাৎ টাকা এরকম আর এরকম দিতে হবে। এবং সম্পদ, এই সম্পদকে আমাদের চলতি সম্পদ বসাবো প্রথমে, প্রাপ্য হিসাব বা অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সমাপনী মজুদ পণ্য বাদ অগ্নি বিনষ্ট পণ্য যদি থাকে বাদ দিতে হবে, প্রাপ্য কমিশন, অব্যবহৃত মণিহারি, বিনিয়োগের বকেয়া সুদ, প্রাপ্য নোট, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা সালামি, এই সবগুলো যদি আমাদের প্রশ্ন থাকে তাহলে এগুলোকে আমরা এইভাবে বসাবো এবং বসায়ে এর যোগফল বের করব। যোগফল বের করলে মোট চলতি সম্পদ বেরিয়ে আসবে। এরপরে থেকে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি থাকে, অর্থাৎ বিনিয়োগ যদি থাকে তার সাথে শতকরা হার দেওয়া থাকে, তাহলে এই বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। এরপর আমরা স্থায়ী সম্পদ দেখবো। স্থায়ী সম্পদের মধ্যে দৃশ্যমান সম্পদ যেগুলো আসবাবপত্র বাদ পুঞ্জীভূত অবচয়, দালান কোঠা বাদ পুঞ্জীভূত অবচয়, যন্ত্রপাতি বাদ পুঞ্জীভূত অবচয়, ভূমি ইজারা সম্পত্তি বাদ পুঞ্জীভূত অবচয়, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে দৃশ্যমান সম্পদ হিসেবে বিবেচিত হয়। এগুলোকে আমরা ধারাবাহিকভাবে লিখব, লিখে যোগ করে আমরা মোট দৃশ্যমান সম্পদ বের করব। আমাদের এরকম কিছু অদৃশ্যমান স্থায়ী সম্পদ থাকতে পারে, যেমন সুনাম, ট্রেডমার্ক, এরপর থাকতে পারে প্যাটেন্ট, কপিরাইট। তো আমাদের প্রথমে কি করতে হবে, সুনাম থাকলে বাদ অবলম্বন দিতে হবে, যদি থাকে, না থাকলে সরাসরি সুনাম আমাদের বসে যাবে। এবার ট্রেডমার্ক থেকে অবলম্বন বাদ দিতে হবে, প্যাটেন্ট থেকে অবলম্বন বাদ দিব, কপিরাইট থেকে অবলম্বন বাদ দিব, বাদ দিয়ে নিট সম্পদগুলো বসায়ে মোট অস্পর্শনীয় সম্পদ বসাবো। এরপর আমাদের প্রশ্নে যদি কোনো কাল্পনিক সম্পদ থাকে, যেমন প্রাথমিক খরচ, গবেষণা খরচ, শেয়ার বাট্টা, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, শেয়ার অবলেখের দুস্তরি, বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে নিট ক্ষতি, এগুলো যদি থাকে তাহলে এগুলোকে কাল্পনিক সম্পদ আকারে এখানে বসাবো। বসায়ে আমাদের মোট সব সম্পত্তি যোগ করে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব। এরপরে আমরা দায় ও মূলধন অংশ দেখব। দায় ও মূলধন অংশে প্রথমে চলতি দায় আমরা লিখব। চলতি দায়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত আসবে, ঋণের বকেয়া সুদ আসবে, প্রদেয় হিসাব আসবে, বকেয়া বেতন, প্রদেয় ভাড়া, অগ্রিম সেবায় বা অনুপার্জিত সেবায়, এগুলো আমাদের চলতি দায় হিসেবে বিবেচিত হয়। এই দায়গুলো আমরা বসিয়ে মোট চলতি দায় এর পরিমাণ নির্ণয় করব। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ, অর্থাৎ পার্সেন্ট যে থাকে ঋণের, তাহলে এই ঋণ আমাদের দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে বিবেচিত হবে। এবং মালিকানা সত্ত্বতার সমাপনী মূলধন যেটা বেড়েছে সেটা এখানে বসাবো। বসিয়ে আমরা এই বিষয়গুলোকে একত্রে যোগ করে আমরা যে যোগফল পাবো তাই আমার মোট দায় হিসাবে বিবেচিত হবে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি
তোমাদেরকে আর্থিক বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে এবং কিভাবে অন্তর্ভুক্ত এবং কার অবস্থান কোথায় হবে সেগুলো বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছো। এর পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমি তোমাদের একটি গাণিতিক সমস্যা নিয়ে কিভাবে এই এই বিভিন্ন আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করতে হয় তা গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে দেখাবো। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।